আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। ব্যাংকে বসে অস্থির হৃদয়ে কম্পিউটারের দিকে তাকিয়েছিল অভিজিৎ চৌধুরী। মাত্র 7 দিন আগে ওর প্রমোশন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। প্রমোশন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হওয়ায় অভিজিৎ মাত্র 26 বছর বয়সেই আজ ব্যাংকের ম্যানেজার পদের অধিকারী। কিন্তু ব্যাংকে যা হয়, প্রমোশন হওয়ার সাথে সাথেই ট্রান্সফার অবধারিত। তাই স্বাভাবিকভাবেই অভিজিৎ জানে এখন যে কোনো মুহূর্তেই স্থান ত্যাগের আদেশ আসতে পারে উপর থেকে। প্রতিদিন সেই কারণে কাজ করার সাথে সাথে সময়ে অসময়ে অফিসের মেইলের দিকে সর্বক্ষণ চোখ রাখছে ও। কি বলা যায়, কখন কোন মুহূর্তে সেই অনাকাঙ্ক্ষিত অথবা বহুকাঙ্ক্ষিত মেইলের অনুপ্রবেশ ঘটবে ওর ইনবক্সে। ব্যাংকে চাকরি অভিজিতের চিরকালই নাপসন্দ। ফলে 3 বছর আগে ও অফিসার পদে যখন চাকরিটা পেয়েছিল, তখন ওর বন্ধুরা প্রত্যেকেই ওকে চাকরির পাশাপাশি অন্যান্য পরীক্ষা দিতেও বলেছিল। কিন্তু অভিজিতের মতিগতি চিরকালই অন্য খাতে চলে। প্রত্যেককে সর্বদাই ও একটাই কথা বলতো, যখন নির্দিষ্ট সময় আসবে তখনই একমাত্র চাকরি পরিবর্তন করব। সময়ের আগে কোনো কিছুই ঘটে না ভাই। এই ছিল অভিজিতের বাণী, যে বাণীর মর্মার্থ কেউ কোনো দিনই বুঝতে পারেনি। তাই ব্যাংকের চাকরিতেই আপাতত মনোনিবেশ করে প্রমোশনের পরীক্ষায় বসেছিল অভিজিৎ। তার ফলও পেয়েছে হাতে নাতে। এখন শুধু অপেক্ষা পরবর্তী পদক্ষেপের। সেই পদক্ষেপের প্রতিধ্বনি যেন আজ সকাল থেকেই লোক মুখে শুনতে পাচ্ছে অভিজিৎ। আজ নাকি ট্রান্সফার অর্ডার আসার সম্ভাবনা 99%। তাই প্রত্যেকের মতো অভিজিৎও আজ সকাল থেকেই চাতক পাখির মতো অপেক্ষা করে অস্থির চিত্তে কম্পিউটারের দিকে তাকিয়ে বসে কলম চিবোচ্ছে। কাজে যেন কিছুতেই মন বসছে না। যে কাস্টমাররাই আসছে প্রত্যেকে স্পষ্ট বুঝতে পারছে অভিজিৎ অন্যমনস্ক। সেটা কি শুধুমাত্র ট্রান্সফারের কারণে, নাকি ওর প্রচ্ছন্ন নিয়তি এভাবে অস্থির করে তুলেছে ওকে? হঠাৎ পিং করে একটা শব্দ হলো। মনে হচ্ছে মেইল ঢুকেছে অফিসের মেইল আইডিতে। মেইলটি ওপেন করা মাত্রই ওর চোখে একটা অদৃশ্য ঝিলিক দেখা দিল। ঠোঁটের কোণে ফুটে উঠল অবাক মুচকি হাসি। অভিজিতের সংসারে কেউই নেই, একেবারে একা মানুষ। বাবা মা দুজনেই খুব ছোটবেলায় মারা গেছেন। তাই ব্যাংকে চাকরি নিয়ে এদিক ওদিক বদলি হতে কোনোদিনই ওকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। এই 3 বছরে অভিজিৎ 5 প্রায় বদলি হয়েছে, কিন্তু সর্বদা ও ব্রাঞ্চের কাছেই ভাড়া নিয়ে থেকেছে। এবারেও তার অন্যথা হয়নি। অভিজিতের যে ব্রাঞ্চে বদলির অর্ডার এসেছে, সে ব্রাঞ্চের একটা অতীত ইতিহাস আছে। ও শুনেছে সেখানে কেউই ম্যানেজার পদে খুব বেশি দিন চাকরি করতে পারে না। হয় তারা বদলির পর প্রত্যেকেই কোনো না কোনো কারণে অসুস্থ হয়ে মারা যায়, নতুবা তারা অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়। সেই কারণে এই ব্রাঞ্চে সচরাচর কেউ আসতে চায় না। কিন্তু অভিজিৎ বরাবরই ভিন্ন ধাতুতে তৈরি। ও যবে থেকে এই ব্যাংকে ঢুকেছে, যবে থেকে এই রহস্যের কথা জেনেছে, তবে থেকেই ওর ইচ্ছে ছিল ওই ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে এসে ম্যানেজার পদেই যোগ দেবে। এবং কেন এই ব্রাঞ্চে খুব বেশি দিন কেউ থাকতে পারে না, সেই রহস্যের দ্বারোদ্ঘাটন করবে। ওর মেইলে ট্রান্সফার অর্ডারে যখনই ও ওই ব্রাঞ্চের নাম দেখতে পেল, সাথে সাথে ওর মনে হলো হয়তো ঈশ্বর তার মনোবাঞ্ছা শুনতে পেয়েছে। না হলে সব ব্রাঞ্চ ছেড়ে হঠাৎ ওই ব্রাঞ্চ কেন? অভিজিতের অনেক সহকর্মী এই অর্ডারের কথা শুনে ওকে বারণ করলো ওই ব্রাঞ্চে যেতে। কারণ হেতমপুর ব্রাঞ্চের সেই রহস্যের কথা লোকমুখে বহুল প্রচারিত। প্রত্যেককেই অভিজিৎ একটাই কথা বলল,
আরে শোনো শোনো, আমার তো বাবা মা কেউ নেই, সংসারও হয়নি, তাই এখনই তো রহস্য উদ্ঘাটনের সুবর্ণ সুযোগ। এরপর কি হবে কে বলতে পারে। তাই কারুর কথা কানে না তুলে পরের সোমবারই ও এসে হাজির হলো হেতমপুর শহরে। হেতমপুর এসে আগে ও একটা হোটেলের খোঁজ করল। ছোট শহর, হোটেল কি আর ভালো পাওয়া যায়? অনেক ঘুরে মোটামুটি চলনসই একটা হোটেলের সন্ধান পেয়ে মালপত্র রেখে অভিজিৎ শহরটা ঘুরতে বেরোলো। কোনো নতুন জায়গায় এলেই পুরো এলাকাটা চষে না ফেললে শান্তি হয় না ওর। পুরো এলাকায় একবার চরকি পাক ঘুরে অভিজিৎ এসে উপস্থিত হলো ওর আসল গন্তব্যে, অর্থাৎ ব্রাঞ্চের প্রাঙ্গণে। ব্রাঞ্চটি অত্যন্ত ক্ষুদ্র। ও ছাড়া মাত্র একজন অফিসার আর একজন ক্লার্ক। আগের ম্যানেজার সম্প্রতি অসুস্থ হয়ে অনুরোধ করে অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গেছে। সেই স্থানেই এসেছে অভিজিৎ। একবার ভাবল ওই ম্যানেজারকে জিজ্ঞেস করবে কী কারণে ওনার এই অসুস্থতা, কিন্তু ফোন করে জিজ্ঞেস করে এক অদ্ভুত উত্তরের সম্মুখীন হলো অভিজিৎ। শুনুন মিস্টার চৌধুরী, ওই ব্রাঞ্চে এক কালো ছায়া ঘুরছে। ওখানে ঢুকলেই সবাই অসুস্থ হয়ে পড়ে। আমার পরামর্শ যদি শোনেন তো বলবো আপনিও ট্রান্সফার নিয়ে নিন, না পেলে চাকরির মায়া ছেড়ে প্রাণের মায়া করুন। গাঁজাখড়ি গল্প বিশ্বাস করার পাত্র অভিজিৎ নয়। ওসব কথা কানে না তুলে এখানে এসে আগেই সবার সাথে ভালো করে পরিচয় করে নিল। তারপর স্থানীয় দপ্তরি তারককে নিয়ে বেরোলো স্থায়ী বাসস্থানের সন্ধানে। অনেকগুলো বাড়ি দেখলেও কোনো বাড়ি পছন্দ হলো না অভিজিতের। 5 দিন ধরে ঘুরে শেষে সপ্তাহের শেষ দিনে শহরের শেষ প্রান্তে এসে এক অতি পুরানো বাড়িতে ঢুকেই ওর ভালো লেগে গেল। কেমন একটা অভিজাত ছাপ, পুরনো আসবাবপত্রের গন্ধ। পুরনো বাড়িতে বরাবরই রহস্যের গন্ধ পায়। শুধু সেই গন্ধের সুবাদেই বাড়িটাতে পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্ত নিল অভিজিৎ। বাড়িওয়ালার খোঁজ জিজ্ঞেস করলে তারক বলল, এই বাড়ির মালিকেরা কেউ এই জীর্ণ বাড়িতে আসে না স্যার, সকলেই কলকাতায় থাকে। মাঝে মাঝে এখানে শুধু কিছু ভব ঘুরে আস্তানা নিতে আসে। মাটি খুঁড়ে গুপ্তধন পাওয়া যেতে পারে এরকম গুজব নাকি আগে ছিল বাড়িটাকে ঘিরে। তবে স্যার ভুতুড়ে বাড়ি বলে একটা বদনাম হওয়ার কারণে মাটি খুঁড়ে গুপ্তধন খুঁজতে এই বাড়িতে বহু বছর থেকে আর কেউ ঢোকে না। যদিও এসব ভূতে টুতে বিশ্বাস করার মতো মানুষ অভিজিৎ নয়। তারক আবার বলল, এখন এই বাড়ি সম্পূর্ণ ফাঁকা স্যার, আপনি চাইলে এখানে স্যার একা আরাম করে থাকতে পারবেন। তাই আর দেরি না করে হোটেল থেকে মালপত্র নিয়ে এসে পাকাপাকিভাবে শুক্রবার রাতেই এই বাড়িতে উঠে এলো অভিজিৎ। বাড়িটা এসে ভালো করে সবকিছু গুছিয়ে নিল। পুরো বাড়িটার মধ্যে একটা গা ছমছমে ব্যাপার থাকলেও অভিজিৎ সেটাকে উপভোগ করছিল। সেদিন রাতে খাবার বাইরে থেকে কিনে আনলো। পরদিন থেকে নিজেই রান্না করবে। খেয়ে দিয়ে বেশি রাত না জেগে শুয়ে পড়ল অভিজিৎ। কিন্তু পরদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে কীরকম অসুস্থ বোধ শুরু হলো ওর। মনে হচ্ছে সারা শরীরে বড্ড ব্যথা, মাথাটাও ভারী ভারী লাগছে। দেরি হয়ে যাচ্ছে ভেবে কোনো রকমে বিছানা ছেড়ে রেডি হয়ে অফিসের পথে যাত্রা করলো। সেদিনই অফিসে মারাত্মক ভিড়। সব কাজ করতে করতেই বারবার বিছানা যেন টানছিল অভিজিৎকে। বেশ ভালোভাবেই বুঝতে পারছিল এভাবে ও বেশিক্ষণ কাজ করতে পারবে না। চোখ ছলছল, মাথা যন্ত্রণা ক্রমাগত হওয়ার কারণে বারবার ক্যান্টিনে গিয়ে শুয়ে পড়ছিল অভিজিৎ। ভাবগতিক ওর নিজেরই সুবিধের মনে হচ্ছিল না। মনে হচ্ছিল অবিলম্বে ডাক্তার দেখানো প্রয়োজন। কিন্তু এখানে অভিজিৎ কাউকেই চেনে না।
ওর এই অসুস্থতা দেখে বারবার তারক এসে ওকে জিজ্ঞেস করছিল। কোনো ওষুধ এনে দেবো নাকি স্যার? আরে ওষুধ আমি সঙ্গেই রাখি, কিন্তু আজই ওষুধের প্যাকেটটা ব্যাগে খুঁজে পেলাম না। এর মধ্যে ক্যান্টিনে শুয়ে অভিজিতের হঠাৎ মনে পড়ে গেল আগের ম্যানেজারের বলা সেই সাবধান বাণী। শুনুন মিস্টার চৌধুরী, ওই ব্রাঞ্চে এক কালো ছায়া ঘুরছে। ওখানে ঢুকলেই সবাই অসুস্থ হয়ে পড়ে। আমার পরামর্শ যদি শোনেন তো বলবো আপনিও ট্রান্সফার নিয়ে নিন, না পেলে চাকরির মায়া ছেড়ে প্রাণের মায়া করুন। সত্যি এই ব্রাঞ্চে কোনো অশুভ ছায়া নেই তো? চিন্তাটা মাথায় আসতেই অভিজিতের নিজেরই গালে চড় মারতে ইচ্ছে হলো। দেখ কিসব বোকা বোকা ভাবছি আমি। তার চেয়ে এই তারক, তারক একটু শোনো। হ্যাঁ স্যার বলুন। কাছে পিঠে আজ কোনো ডাক্তার পাওয়া যাবে? ডাক্তার? হ্যাঁ আছে তো, একেবারে ধন্বন্তরী। এক ওষুধেই ম্যাজিকের মতন কাজ হয়। কিন্তু কিন্তু উনি বসেন অনেক রাতে। সে রাত হলে সমস্যা নেই, অফিস থেকে ফেরার পথে সরাসরি চলে যাব। এমনিতেই তো অফিস থেকে 8টার আগে বেরোতে পারবো না। সারা দিনটা কোনো মতে কাটিয়ে দিয়ে ব্রাঞ্চ থেকে কোনো ক্রমে বেরিয়ে বাড়ি না গিয়ে শটান ডাক্তারের চেম্বারে এসেই উপস্থিত হলো। হেতমপুর খুব ছোট্ট জায়গা, এলাকাটা ফাঁকা ফাঁকা হওয়ায় রাস্তাঘাট এখনই কেমন যেন শুনশান হয়ে এসেছে। ডাক্তারের চেম্বারের সামনে পৌঁছতেই অভিজিৎ দেখল একটা অত্যন্ত পুরনো ভগ্নপ্রায় বাড়ি। যে বাড়িটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে বহুদিন এই বাড়িতে কেউ প্রবেশ করেনি। গাটা একটু শিরশির করে উঠল অভিজিতের। কারণটা যদিও অনুধাবন করতে পারল না। এই বাড়িতে কি ও আগেও কোনোদিন এসেছে? কেমন যেন চেনা চেনা লাগছে, অথচ গাটাও ছমছম করছে। কিন্তু কেন? ধীরে ধীরে বাড়িটার কাছে এলো। সারাদিনে সেই প্রচণ্ড অসুস্থতা এই বাড়িটার কাছে আসতেই যেন উধাও হয়ে গেছে। কিন্তু অভিজিৎ কোনো ঝুঁকি নিল না। একবার যখন এরকম হয়েছে তখন ডাক্তারকে দেখেই নেওয়া যাক, অচেনা অজানা জায়গা বলে কথা। তাই ধীরে ক্লান্ত পা টেনে বন্ধ দরজার সামনে এসে হাজির হলো অভিজিৎ। সাথে সাথেই খট করে খুলে গেল দরজাটা। একজন উঁকি দিয়ে বলল, কে? বলছিলাম এটা তো ডাক্তারবাবুর চেম্বার। তুমি কে? আমি মানে ডাক্তারবাবুকে দেখাতে এসেছি। অত্যন্ত বুড়ো গোছের একটা লোক বাইরে বেরিয়ে শূন্য দৃষ্টিতে অভিজিতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, ও তার মানে পেশেন্ট। আসুন ভেতরে আসুন। লোকটাকে দেখে কেমন যেন চেনা চেনা মনে হলো অভিজিতের, কিন্তু মনে পড়ল না কোথায় দেখেছে। কিন্তু উপায়ন্তর না থাকায় বুড়োর হাতছানিতে সাড়া দিয়ে সেই প্রাচীন বাড়িতে প্রবেশ করল অভিজিৎ। ভিতরে বেশ ভালো বসার ব্যবস্থা আছে। অভিজিৎ বসে এদিক ওদিক দেখছিল। অনেক পুরনো বাড়ি, কিন্তু বেশ সাজানো গোছানো, অথচ ভীষণই নিস্তব্ধ। মনে হচ্ছে গোটা বাড়িতে আর কোনো জীবিত প্রাণী নেই। নিজের অজান্তেই একটা ভয় চেপে বসছে অভিজিতের মনে, অথচ অনুভব হচ্ছে এখন আর পালানোর যে কোনো উপায় নেই। কিন্তু ও পালাবেই বা কেন? জোর করে মনে সাহস ফিরিয়ে আনলো অভিজিৎ। কি হয় দেখাই যাক না। বুড়ো লোকটা ভেতরের আরও একটা ঘরে ঢুকেছে। মনে হচ্ছে ওটাই আসল চেম্বার। আর তো কোনো পেশেন্ট চোখে পড়ছে না, হয়তো নিজেই শেষ পেশেন্ট। জ্বর ভাবটা আবার ফিরে আসছে অভিজিতের। মনে হচ্ছে বেশিক্ষণ বসে থাকতে পারবে না এভাবে। চোখ বড্ড জ্বালা করছে, আবার শুতে ইচ্ছা করছে, কিন্তু শোবেটা কোথায়? মনের মধ্যে এরূপ টানাপোড়েনের মাঝে হঠাৎ বুড়ো লোকটা আবার ফিরে এলো ওর কাছে। যেন ওর মনের কথা বুঝতে পেরে বিশ্রী দাঁত বের করে হেসে বলল, শুতে ইচ্ছা করছে বুঝি?
আর ডাক্তারবাবুকে আগে দেখিয়ে নিন, ওষুধটা খেয়ে নিন, তারপর শোবেন। কথাটা কিরকম যেন কানে লাগলো অভিজিতের। মনের খটকাটা ক্রমেই বাড়ছে। লোকটার হাসিটাও যেন চেনা চেনা। তবে এখন সুস্থ হওয়া সর্বপ্রথম প্রয়োজন। তাই কোনো রকমে উঠে ক্লান্ত পায়ে বুড়ো লোকটার পিছন পিছন গিয়ে দরজা ঠেলে আসল চেম্বারে ঢুকলো অভিজিৎ। চেম্বারে ঢোকার সাথে সাথে ঝপ করে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। আর এই ঘটনার সঙ্গেই কেমন যেন ছ্যাদ করে উঠল অভিজিতের শরীর। অদ্ভুত অন্ধকার, চতুর্দিক নিস্তব্ধ, নিজের হাতটাও দেখা যাচ্ছে না। লোডশেডিং হলো নাকি? গলা দিয়ে অতি কষ্টে আওয়াজ বেরোলো ওর। ঘর ঘরে শব্দ করে বলল, কেউ আলোটা জ্বালাবেন, বড্ড অন্ধকার। চমকে উঠে অভিজিৎ দেখল সামনে অন্ধকারের মধ্যে দুটো সবুজ আলো দপ করে জ্বলে উঠল। কিসের আলো ওই দুটো? পুনরায় গা শিরশির করে উঠল ওর। মনে হচ্ছে কোনো বুনো জন্তুর চোখ গভীর শিকারী দৃষ্টি দিয়ে দেখছে ওর দিকে। ভয়ে আতঙ্কিত হয়ে অভিজিতের গলা দিয়ে নিজে থেকেই একটা আর্তচিৎকার বেরিয়ে এলো। চকিতে আলো জ্বলে উঠতেই অভিজিৎ দেখল একজন বৃদ্ধ ডাক্তার কিছুটা দূরে বসে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে। মনে হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে যেন ওর ভিতরে সব কিছু পড়ে নিচ্ছেন। অভিজিৎ ঘাবড়ে গিয়ে বলল, একটু আগে কি যেন দেখতে পেলাম ডাক্তারবাবু। ডাক্তারের বেশে ব্যক্তিটি কোনো উত্তর দিলেন না। ওই একইভাবে তাকিয়ে রইলেন ওর দিকে। অভিজিতের রোগ কি পড়তে পারছেন উনি? আচমকা পিছন থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় আওয়াজ ভেসে এলো, বাইরে আসুন, আমি ওষুধ নিয়ে আসছি। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে অভিজিৎ দেখল ওই বুড়ো লোকটা দাঁড়িয়ে কথা বলছে। এত কাছ থেকে দেখে আবারও লোকটাকে ভীষণ চেনা চেনা মনে হলো ওর। অভিজিতের মন কিরকম যেন কু ডাকল। মনে হচ্ছে কিছু যেন ঠিক হচ্ছে না। ও ঘুরে দাঁড়িয়ে বলল, আমি তো কিছুই বললাম না ডাক্তারবাবুকে, ওষুধ কিভাবে লেখা হয়ে গেল? বুড়ো লোকটা মিটিমিটি হেসে বলল, এই ডাক্তারকে অন্য আর 5টা ডাক্তারের মতন পেয়েছেন নাকি? ইনি শুধু দেখেই ওষুধ দিয়ে দিতে পারেন। ধন্বন্তরীর নাম শুনেছেন? অভিজিৎ কোনো উত্তর দিল না। ডাক্তারের দিকে তাকিয়ে কিছু বলতে গেল, কিন্তু ডাক্তার হাত তুলে এক বিশেষ ভঙ্গিতে বুঝিয়ে দিলেন কোনো রকম বাক্য বিনিময় করতে উনি রাজি নন। বাধ্য হয়ে ঘরের বাইরে বেরিয়ে পুনরায় আবার সেই সোফাতে গিয়ে বসল অভিজিৎ। বসতেই একটা ঠান্ডা হিমস্রোত বয়ে গেল ওর সারা শরীর দিয়ে। একটু আগেই যে ঘরে ও বসেছিল এখন সেই ঘরটা আর নেই, একেবারে বদলে গেছে। যে ঘর এতক্ষণ দিব্যি সাজানো গোছানো ছিল সেটার চতুর্দিকে এখন মাকড়সার জাল। অনেক জায়গা ভেঙে চুরে পড়েছে। যে সোফাটায় ও বসেছিল সেটা এখন একটা ভাঙা কোচ। যে দরজা দিয়ে ভিতরের মূল চেম্বারে গিয়েছিল সেটাও অবশিষ্ট নেই। একটা সম্পূর্ণ পোড়ো ভুতুরে বাড়ির মধ্যে একাকী বসে আছে অভিজিৎ। মুহূর্তের মধ্যে মনে হলো ওর ওখান থেকে বেরোনো অবিলম্বে প্রয়োজন। না বেরোলে এক চরম বিপদের সম্মুখীন হতে হবে ওকে। তাড়াতাড়ি উঠে দ্রুত বেগে মূল ফটকের দিকে এগোতে যেতেই পিঠে একটা স্পর্শ পেল অভিজিৎ। পিছন ফিরতেই দেখতে পেল সেই বুড়ো কম্পাউন্ডারকে ওষুধের একটা শিশি হাতে দণ্ডায়মান। ফের সেই খচখচানি শুরু হলো অভিজিতের মনে। ওর দিকে তাকিয়ে চেনা হাসি হেসে বুড়োটা বলল, ওষুধটা না নিয়ে চলে যাচ্ছেন কেন? আপনার না শরীর খারাপ? অভিজিৎ শরীর খারাপ এক বিন্দুও আর অনুভব করছে না। চোখ ছলছল, গা হাত পা ব্যথা কোনোটাই আর নেই। সারা শরীরে কোনো রকম যন্ত্রণা নেই, শুধু মনে অসম্ভব আতঙ্কের আবেশ ঘটেছে ওর। বুড়োটার দিকে তাকিয়ে অভিজিৎ বলল, একটু আগে ঘরের মধ্যে যে দুটো সবুজ চোখ দেখতে পেলাম ওটা কার ছিল?
32 পাটি দাঁত বের করে বুড়োটা কিরকম অদ্ভুতভাবে হেসে বলল, একটু আগে সে তো ডাক্তারবাবু সামনে দাঁড়িয়েই ছিলেন, আর ডাক্তারবাবু ওষুধ লিখে দিলেন। আমি তো আর কিছু দেখতে পাইনি। একটু আগে আপনি যখন আমাকে ভেতরে নিয়ে গেলেন তখন ঘরটা এরকম ভাঙাচোরা ছিল না, এখন ঘরের এই রকম হাল হলো কি করে? অভিজিতের প্রশ্নটা শুনে বুড়ো লোকটার চোখে একটু বিস্ময় ফুটে উঠল। যেন এরকম একটা প্রশ্নের জন্য ও তৈরি ছিল না। সেটা লক্ষ্য করে অভিজিতের মনে সন্দেহ ঘনীভূত হলো। হ্যাঁ, সে কি, ঘরের হাল তো ভাঙাচোরা নয়। আপনি কি দেখেছেন বলুন তো স্যার? খচ করে স্যার কথাটা কানে লাগলো অভিজিতের। ওকে হঠাৎ এই বুড়ো কম্পাউন্ডার স্যার বলে সম্বোধন করলো কেন? সম্বোধনটা কিরকম যেন চেনা চেনা। বিস্মিত হয়ে বুড়ো লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল অভিজিৎ। কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকে বলল, এই বাড়িটা প্রথমে সাজানো গোছানোই ছিল, কিন্তু আমি চেম্বার থেকে বেরোতেই পুরো ভোল বদলে গেছে। কোনটা আসল, আগেরটা না এখন যেটা দেখছি সেটা? বুড়োটা কোনো উত্তর দিল না, এক দৃষ্টে তাকিয়েই আছে ওর দিকে। পুনরায় বলে উঠল অভিজিৎ, আর আপনি আমাকে স্যার বলে ডাকলেন কেন? আপনাকে এরকম চেনা চেনা কেন লাগছে আমার? বুড়োটাকে দেখে একটু দিশেহারা মনে হচ্ছে অভিজিতের। ওর প্রশ্ন শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বুড়োটা বলল, আপনার সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে চেম্বারের মধ্যে আর একবার আসা প্রয়োজন। আসুন, ভেতরে আসুন। আহ্বান শুনে অভিজিৎ না করতে পারল না। কৌতূহলের বশে বুড়োটাকে অনুসরণ করে আবার সেই দরজাবিহীন ঘরটার মধ্যে গিয়ে ঢুকল। ঘরের মধ্যে ঢুকতেই চমকে উঠল অভিজিৎ। মনে হলো ও নিজের ব্রাঞ্চের মধ্যেই দাঁড়িয়ে আছে। আশেপাশে প্রচুর লোকজনের ভিড়। ও সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু ওকে কেউ দেখতে পাচ্ছে না। সম্পূর্ণ অদৃশ্যরূপে ও যেন অবস্থান করছে ব্রাঞ্চের ভিতর। সেই সাথে কোনো এক শক্তি যেন ওকে আকর্ষণ করছে ম্যানেজারের চেম্বারের দিকে। সেদিকেই পায়ে পায়ে এগিয়ে গেল অভিজিৎ। ঘরের মধ্যে প্রবেশ করতেই দেখতে পেল ম্যানেজারের চেয়ারে বসে আছেন হাতের আঙুলে সিংহের আংটি পরিহিত একজন সুদীর্ঘ ব্যক্তি। সামনে নাম লেখা বোর্ড ঝুলছে, সত্যজিৎ ব্যানার্জি, ব্রাঞ্চ ম্যানেজার। ওনার সামনে বসে আছে 3-4 জন লোক। সকলের কণ্ঠস্বর অত্যন্ত নিচু এবং ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কোনো অপরাধমূলক কাজকর্মের সলা পরামর্শ চলছে। কৌতূহলের বশে আরও কাছে এগিয়ে গেল অভিজিৎ। শুনতে পেল লোকগুলোর কণ্ঠ। ম্যানেজার স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার পাওনা আপনি পেয়ে যাবেন, কিন্তু আমাদের কাজটা হওয়া চাই। অভিজিৎ সত্যজিৎকে দেখলেও একটু অস্বস্তি বোধ করছেন কথাগুলো শুনে। ফের গলা শোনা গেল লোকগুলোর, লোনগুলো কিন্তু হওয়া চাই স্যার, না হলে কি হতে পারে সেটা নিশ্চয়ই আপনি জানেন। ঠিক সেই সময় দরজা খোলার শব্দ হলো। একজন পিয়নের প্রবেশ ঘটল ঘরে। হাতে অনেকগুলো চায়ের কাপ আর আঙুলে ঘোড়ার নালের আংটি। কাপগুলো টেবিলে রেখে অত্যন্ত সন্দেহজনক চোখে লোকগুলোর দিকে তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। লোকগুলো সত্যজিতের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আপনার অফিসের এই স্টাফ কিন্তু আমাদেরকে চেনে। হ্যাঁ, ও যদি কাউকে সব কিছু জানিয়ে দেয় না, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। দেখুন, আমি যা বলার অনেক দিন আগেই তো আপনাদের বলে দিয়েছি। আমার স্টাফ আপনাদের চেনে, তাতে আমার কিছুই যায় আসে না। আপনার না হলেও আমাদের যায় আছে স্যার। আপনি হলেন ব্রাঞ্চ ম্যানেজার, মানে আমাদের গডফাদার। আর ফাদার না থাকলে আমাদের ব্যবসাটাই তো বন্ধ হয়ে যাবে। আপনি শুধু লোনগুলো প্রসেস করে দিন, বাকি কাজ আমরা করব, কেমন? উঠে পড়ল লোকগুলো। অভিজিৎ আগেই দেখেছিল ওই পিয়ন আড়ি পেতে লোকগুলোর কথা শুনছে। লোকগুলো ঘর থেকে বেরোতেই মুখোমুখি দেখতে পেল ওকে। জ্বলন্ত দৃষ্টিতে দেখতে দেখতে লোকগুলো বেরিয়ে গেল ব্রাঞ্চ ছেড়ে। পিয়নটা ছুটে ঘরে ঢুকে সত্যজিৎকে বলল,
স্যার স্যার আপনি এই লোকগুলোর সাথে কি কথা বলছিলেন স্যার? এরা তো সাক্ষাৎ ক্রিমিনাল, পয়সা দিয়ে লোন করায়, পয়সার জন্য সব কিছু করতে পারে। এদের আপনি ব্রাঞ্চে ঢুকতে দিয়েছেন কেন? কথাটা শুনেই ফ্যাকাশে হয়ে গেল সত্যজিতের মুখ। পিয়নকে বলল, আমি খুব বিপদে পড়েছি দিলীপ। এরা মনে হয় আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েই ছাড়বে। ও ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। হ্যাঁ। এই বলে ঘর থেকে বেরিয়ে এলো দিলীপ। মোবাইল ফোনটা বের করে কাউকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা যদিও সেই মুহূর্তে ব্রাঞ্চের মধ্যে ওদের এক প্রতিনিধিও উপস্থিত ছিল। সব কিছু পর্যবেক্ষণ করে সে নিজেও ফোন করে কাউকে কিছু নির্দেশ দিল। কাজ আছে। পুরো অন্ধকার হয়ে গেল চতুর্দিক। এরপর কি হয়েছিল জানেন স্যার? ফিসফিস করে অভিজিতের কানের পাশে কথা বলে উঠল বুড়োটা। এতক্ষণে ওর গলার আওয়াজ চিনতে পেরেছে অভিজিৎ। মনটা যে খচখচ করছিল, চেনা চেনা লাগছিল, তার একটাই কারণ, এই কণ্ঠস্বরের মালিক আর কেউ নয়, ওর অফিসের দপ্তরই তারক। সেই রাতেই আমার বাবা দিলীপ সরকারকে খুন করা হয়েছিল। ম্যানেজার সত্যজিৎ ব্যানার্জির নির্দেশে ওই ক্রিমিনালগুলো আমার বাবাকে অজ্ঞান করে মাটির নিচে জীবন্ত পুঁতে দিয়েছিল। এই চেম্বারের ডাক্তার ছিলেন ওদেরই লোক। উনিও যুক্ত ছিলেন এই হত্যার সাথে। ওনার কাছ থেকে ওষুধ নিয়েই লোকগুলো অজ্ঞান করেছিল আমার বাবাকে। সত্যজিৎ ব্যানার্জি পালিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। ওনার সন্ধান কেউ খুঁজে পায়নি। উনি আর ওই ব্রাঞ্চে ফিরেও আসেননি। আমি এসব কিছুই জানতাম না। বাবা হঠাৎ উধাও হয়ে যাওয়ায় পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ কোনো তদন্তই করেনি। বেশ কিছু সপ্তাহ পর হঠাৎ একদিন রাতের বেলায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি বাবা বসে আছেন বিছানার পাশে। আমি ভয় পেয়ে যাই। বাবা আমায় অভয় দিয়ে হেসে বলেন হঠাৎ অনেক দূরে চলে যেতে হয়েছে ওনাকে, কিন্তু সব সময় আমার আশেপাশেই আছেন উনি। আমি তখন অনেক ছোট, কিন্তু বাবা যে বেঁচে নেই সেটা ওনার কথায় তখনই আমি উপলব্ধি করতে পেরেছিলাম। এরপর যখনই কোনো বিপদে পড়তাম তখনই বাবার দেখা পেতাম। কিছুদিনের মধ্যেই কানে এলো এলাকায় বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটা শুরু হয়েছে। সবকটি মৃত্যুর সাথে জড়িত ছিলেন এই চেম্বারের ডাক্তার। মৃত্যু হয়েছিল সেই ক্রিমিনালগুলোর, যাদের জন্য আমার নির্দোষ বাবাকে সময়ের আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। কিছুদিনের মধ্যেই ওই ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। পুলিশি তদন্ত হয়, কিন্তু ওনার ওষুধের মধ্যে কখনো কোনো বিষাক্ত কিছু খুঁজে পাওয়া যায়নি। এরপর সেই ডাক্তারও একদিন হঠাৎ করে মরে যায়। ততদিনে আমি ব্রাঞ্চের পার্মানেন্ট স্টাফ। বাবা উধাও হয়ে যাওয়ার পর থেকে আমি বাবার জায়গায় কাজ করতাম। সেটা করতে করতেই এখানে পার্মানেন্ট হয়ে যাই। কিন্তু আমার অন্য কোনো ব্রাঞ্চে বদলি হয়নি। আমার বাবা আমায় অন্য কোথাও যেতে দেয়নি। এখানে যে যে ম্যানেজার এসেছে প্রত্যেককে আমি নিয়ে এসেছি এই চেম্বারে, ওষুধ দিয়েছি, কিন্তু পরদিন তারা হয় সকালে ঘুম থেকে ওঠেনি অথবা এমন অসুস্থ হয়ে পড়েছে যে পালিয়ে গেছে এই এলাকা ছেড়ে। এই কাজের জন্যই বাবা আমাকে আটকে রেখেছে এই ব্রাঞ্চে। একের পর এক ম্যানেজারদের সরিয়ে দিয়ে সত্যজিৎ ব্যানার্জির এই ব্রাঞ্চে প্রত্যাগমনের জন্যই অপেক্ষা করে আছেন উনি।
যেদিন সত্যজিৎ এই ব্রাঞ্চে ফিরে আসবে সেই দিনই ওনাকে খুন করলে তবেই বাবার অতৃপ্ত আত্মা শান্তি পাবে। আর সেই দিনই হয়তো এই হত্যালীলাও সমাপ্ত হবে। ফ্যাঁসে কণ্ঠে কথাগুলো বলে থামল তারক। অভিজিৎ চোখ বুজেছিল। কথাগুলো শেষ হতেই বলে উঠল, তার মানে একটু আগে আমি যাকে ডাক্তার হিসেবে দেখলাম সে ছিল আমার বাবা স্যার, আমার বাবাকেই আপনি দেখতে পেয়েছিলেন। মাটির নিচে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল ওনাকে। আর সেটা আমি জানতে পারলেও তখন আমার আর কিছুই করণীয় ছিল না, কারণ সেই ম্যানেজার নিরুদ্দেশ এবং তার সাঙ্গপাঙ্গ অর্থাৎ সেই লোকগুলোর ততদিনে ভবলীলা সাঙ্গ হয়ে গিয়েছিল। বাবা এই ডাক্তারের শরীরে প্রবেশ করে তাকে দিয়ে একের পর এক প্রতিশোধ নিয়েছিলেন। আজ ডাক্তার বেঁচে নেই, কিন্তু ওনার রূপ ধরে বাবা এই ব্রাঞ্চের ম্যানেজারদের হত্যা করেই চলেছেন। ওনার অতৃপ্ত আত্মা মৃত্যুর পরেও মুক্তি পায়নি। সত্যজিৎকে হত্যা না করলে পাবেনও না। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। আগেই চেম্বারে যারা যারা এসেছে কেউই চেম্বারের বর্তমান ভাঙাচোরা রূপ দেখতে পায়নি। আমার বাবা অলৌকিক শক্তি বলে তাদের প্রত্যেককে হ্যালুসিনেট করে এই বাড়ির অতীত রূপ দর্শন করিয়েছিলেন। আপনি প্রথম যিনি এই চেম্বারের আসল রূপ প্রত্যক্ষ করতে পারলেন। কিন্তু কেন? তারকের প্রশ্নে অভিজিৎ কোনো উত্তর দিল না। সম্পূর্ণ নিশ্চুপ। এত চুপচাপ কেন হয়ে গেল অভিজিৎ? ও কি কিছু ভাবছে? নৈশব্দ ভেঙে হঠাৎ তারকের প্রশ্নটাকে সম্পূর্ণ এড়িয়ে বলে উঠল, তুমি আমায় যে গল্পটা শোনালে এটা নিশ্চয়ই তোমার বাবাই তোমায় বলেছেন, তাই না? সে তো বটেই। ওনাকে ওষুধ দিয়ে অজ্ঞান করার আগে ক্রিমিনালগুলো সবকিছু ওনাকে বলে গিয়েছিল যে আসল ঘটনাটা যদি পুরো উল্টো হয়, হয়তো তোমার বাবাই টাকা নিতেন ওদের কাছ থেকে, আর ওদের দিয়ে আড়াল থেকে তোমার বাবাই সত্যজিৎকে চাপ দিতেন লোন করিয়ে দেওয়ার জন্য। হয়তো সত্যজিৎ একবার কোনো ভুল করে ফেলেছিলেন, সেই সুযোগ নিয়ে ব্ল্যাকমেল করতে তোমার বাবাই হয়তো ওদের ব্যবহার করেছিলেন। বারংবার ব্ল্যাকমেলের পরও সত্যজিৎ রাজি না হওয়ায় একদিন ওই ক্রিমিনালগুলো তোমার বাবার প্ররোচনাতেই ওনাকে চেম্বারে নিয়ে গিয়ে অজ্ঞান করে জীবন্ত পুঁতে দিয়েছিল এই বাড়ির নিচে। কি পাগলের মতন কথা বলছেন আপনি? আপনি আমার বাবাকে খুনি বানাতে চাইছেন? তাহলে আমার বাবা ওভাবে উধাও হয়ে গিয়েছিল কেন? কোথায় রয়েছে তার দেহ? সেটা তো সময় বলবে। খুন করে ফেরার পথে সাক্ষী রাখবে না বলে ওই ক্রিমিনালগুলো এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। দীর্ঘদিন ধরে ধাপে ধাপে এই ব্রাঞ্চে দিলীপ অপকর্মের চাল বিস্তার করেছিল। যে যে ম্যানেজার এই ব্রাঞ্চে আসতো প্রত্যেককে টাকা দিয়ে হাত করা হতো। নেপথ্যে থাকতো দিলীপ। ও জানতো প্রত্যেক ম্যানেজারই ঘুষখোর, তাই তাদেরকে কিনে নেওয়া কোনো কঠিন কাজ নয়। সত্যজিৎই প্রথম ম্যানেজার ছিল যে ওই লোকগুলোর কথায় রাজি হয়নি। দিলীপ প্রথমে খুব অবাক হয়েছিল, কিন্তু পরে ভেবে দেখেছিল সত্যজিৎকে সরিয়ে না দিলে ও নিজে ধরা পড়ে যাবে। ক্রিমিনালগুলো সত্যজিৎকেই চেম্বারে ডেকে নিয়ে এসে অজ্ঞান করে জীবন্ত মাটির নিচে পুঁতে দিয়েছিল। কিন্তু তারপরেই ওদের মনে ঢুকেছিল ভয়, কারণ এর আগে ওরা কোনোদিন নরহত্যা করেনি। তাই ধরা পড়ার ভয়ে সত্যজিৎকে হত্যা করার পর ওরা তোমার বাবার সাথে দেখা করে এক মিথ্যে গল্প ফাঁদে। ওরা তোমার বাবাকে জানায় সত্যজিৎ মুখে না বললেও ভিতরে ভিতরে সেও টাকা নিত ওদের থেকে।
এবং ও যখন জানতে পেরেছিল দিলীপ সব কিছুর সাথে যুক্ত, সে সত্যজিৎকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। তখন সত্যজিৎ উল্টে সিদ্ধান্ত নেয় দিলীপকে সরিয়ে দেবে। তাই গোপনে সত্যজিৎ ওদেরকে টাকা দিয়ে দিলীপকে হত্যা করার নির্দেশ দেয় এবং নিজে ওই এলাকা থেকে পালিয়ে যায়। সত্যজিৎকে হত্যা করার সময় দিলীপ উপস্থিত ছিল না, তাই ও জানতেও পারেনি যে সত্যজিৎ ইতিমধ্যেই মৃত। ওদের এই মিথ্যে কাহিনীতে তোমার বাবা আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তখন আর কিছু করণীয় ছিল না। ক্রিমিনালগুলো তোমার বাবাকেও হত্যা করে, আর হত্যা করার পর মাটির নিচে পুঁতে দেয়। তাহলে আপনি বলতে চাইছেন ম্যানেজারকে ওরা মেরে ফেলেছিল? উনি পালিয়ে যাননি? না, উনি পালিয়ে যাননি। ঠিক তাই, ওনাকে যেতে বাধ্য করা হয়েছিল, তবে সেটা এলাকা ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে। আপনি যা বলছেন তার কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। এই চেম্বারের মাটি খুঁড়লে যে কঙ্কালের হদিশ পাবে, তার ফরেন্সিক টেস্ট করালেই ধরা পড়ে যাবে কার কঙ্কাল সেটি। এই চেম্বারের নিচে যদি ম্যানেজারকে পুঁতে রাখা হয়ে থাকে, তাহলে আমার বাবার দেহ ওরা কোথায় পুঁতেছিল? আর আপনি এত কিছু জানলেন কি করে? আপনি তো 1 সপ্তাহ হলো এই এলাকায় এসেছেন। তার একটাই কারণ, এতক্ষণে অভিজিৎ চোখ খুলেছে। সাদা দাড়ির ছদ্মবেশে তারককে স্পষ্ট চেনা যায়। গম্ভীর হয়ে ওঠে অভিজিতের গলা। তার কারণ আমি সেই সত্যজিৎ, যাকে তোমার বাবার নির্দেশে ওই শয়তানগুলো জীবন্ত অবস্থায় পুঁতে দিয়েছিল এই চেম্বারের নিচে। বহু বছর ধরে আমি চেষ্টা করেছিলাম এখানে এসে আমার মৃত্যুর আসল যে কারণ তার হদিশ পেতে, যা আমি মৃত্যুর আগে অবধি জানতে পারিনি। সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই পুনর্জন্ম হয়েছিল আমার। আজ এখানে আসতেই সবটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। জানতে পেরেছি আসল অপরাধী যে, সে আজও সমানভাবে অপরাধ করে চলেছে, আর তোমার চোখে একটা মিথ্যের অদৃশ্য পর্দা টাঙিয়ে রেখে তোমাকেও সেই পাপ কার্যে অংশীদার করে চলেছে। দিলীপের প্রেতাত্মা আজও সত্যজিতের অপেক্ষা করছে, কিন্তু ও জানে না ওর যখন মৃত্যু হয়েছিল তার আগেই সত্যজিৎ এই পৃথিবী ত্যাগ করে চলে গেছে। সত্যজিৎ আজ ফিরে এসেছে ঠিকই, কিন্তু অন্য রূপে, অন্য পরিচয়ে। তাই এই মিথ্যের বাঁধন থেকে তোমার বাবার মুক্তি প্রয়োজন, হত্যালীলা বন্ধ করা প্রয়োজন, আর হ্যালুসিনেশন সরিয়ে এই বাড়ির আসল রূপ সবার সামনে আসা প্রয়োজন। হতবিস্মিত হয়ে তারক দেখল অভিজিৎ উঠে দাঁড়িয়েছে, কিন্তু ওর চেহারা বদলে গেছে। সারা শরীরে মাটি মাখা, চোখ দুটো ধকধক করে জ্বলছে, হাতে একটা সিংহের মুখওয়ালা আংটি। মনে হচ্ছে কবর থেকে স্বয়ং সত্যজিৎ এসে দাঁড়িয়েছে আজ তারকের সম্মুখে। অভিজিতের এই ভয়ঙ্কর রূপ দেখে চোখ মুখ অন্ধকার হয়ে মাটির উপরেই লুটিয়ে পড়ল তারক। এরপর বেশ কিছু বছর কেটে গেছে। ওই ভগ্নপ্রায় চেম্বার এখন পুরোপুরি পরিত্যক্ত। ওই ব্রাঞ্চ থেকে ম্যানেজার পদে ইস্তফা দিয়ে নতুন চাকরির পরীক্ষা পাশ করে চলে গেছে অভিজিৎ। যে সময়ের কথা ও বন্ধুদের সর্বক্ষণ বলতো, সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ায় ওর ব্যাংকে চাকরির প্রয়োজনীয়তা ফুরিয়ে ও এখন এক নতুন পথের পথিক। ব্রাঞ্চে এক নতুন ম্যানেজার বেশ কিছু বছর হলো এসেছেন। ব্রাঞ্চের উপর যে কালো ছায়া এতদিন বাসায় বেঁধেছিল তা এখন অতীত। সব কিছু এখন একেবারে স্বাভাবিক। যদিও তারক সেদিনের পর আর সুস্থ হয়ে ওঠেনি। অসুস্থ অবস্থাতেই ঘোরের মধ্যে বারবার বাবাকে স্বপ্নে দেখেছে ও। স্বপ্নের মধ্যে বারবার দিলীপ ক্ষমা প্রার্থনা করেছে ওর কাছে এতদিন ধরে,
একের পর এক হত্যা করার জন্য। বাবার দেহ না পোড়ালে যে ওনার মুক্তিলাভ সম্ভব নয়, সেটা অনুভব করে ঘোরের মধ্যেই ছটফট করেছে তারক। কিন্তু ওর দেহ কোথায় পোঁতা আছে সেটা কিছুতেই দিলীপ বলতে পারেনি। হয়তো ঈশ্বর ওর এই পাপী আত্মাকে এক্ষুনি মুক্তি দিতে চাননি। কিন্তু এত বছর পর মিউনিসিপ্যালিটিতে এক নতুন অফিসার এসেছেন, যিনি বিপজ্জনক বাড়ি হিসেবে শহরের 2টো বাড়িকে চিহ্নিত করে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি বাড়ি ছিল সেই অভিশপ্ত চেম্বার, যা ভেঙে ফেলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে একটি সিংহের মুখের আংটির হদিশ পাওয়া গেছিল। আর দ্বিতীয় বাড়িটি ভাঙলে তার নিচ থেকে একটি ঘোড়ার নালের আংটি পাওয়া যায়। সেই দ্বিতীয় বাড়িটি ছিল অভিজিতের বাসস্থান। এই এলাকায় বদলি হয়ে আসার পর অনেক বাড়ি ঘুরে যে পুরনো ভুতুড়ে বাড়িটিকে ও পছন্দ করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। 2টো বাড়ি ভেঙে ফেলার পর নিচের থেকে পাওয়া ওই 2 আংটি এবং অন্যান্য সমস্ত দ্রব্যসমূহ পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়, যাতে সেই ভুতুড়ে বাড়ির অভিশপ্ত প্রেত চিরকালের মতো পৃথিবীর মায়া কাটিয়ে নবজন্ম নিতে পারে। আর এই নির্দেশ যিনি দিয়েছিলেন সেই মিউনিসিপ্যালিটির নতুন অফিসার আর কেউ ছিলেন না, তিনি ছিলেন এই ব্রাঞ্চেরই প্রাক্তন এক ম্যানেজার, নাম অভিজিৎ চৌধুরী।